সবাইকে স্বাগত জানাচ্ছি সান্ধ্য বাজারে। আপনাদের সাথে আছি আমি তাসওয়ার নাফি এবং আমি শম্পা বিশ্বাস। পাঁচই অগাস্টের পুনর্মঞ্চায়ন হয়েছে আজকে 5ই সেপ্টেম্বর। বাংলাদেশের প্রত্যেক ধর্মের বর্ণের পেশার মানুষ তারা তরুণ প্রজন্মের হাতে নতুন বাংলাদেশের নতুন সূচনা দেখতে চায়। ছাত্ররা রাজপথে আসছে, ফেসিবাদের শেষ চিহ্নটুকু পর্যন্ত ছাত্ররা নিশ্চিহ্ন করবে। এই চেতনাকে, এই উদ্দীপনাকে কোনোভাবেই দমানো যাবে না। তারা এদেশের মানুষের আবেগ নিয়ে আরেকবার খেলতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের এই ছাত্র জনতার লড়াইটা চলবে। বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে আলোচনা হবে, কেমন বাংলাদেশ হবে সেটা নিয়ে আলোচনা হবে। নাফি, হাতে লাল সবুজের পতাকার সাথে স্লোগানে মুখরিত হচ্ছে শহীদ মিনার এবং এই যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান এর 1 মাস পূর্তি পালিত হচ্ছে, সেই সাথে স্মরণ করা হচ্ছে শহীদদের। সম্পাস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ মার্চে সামিল হয়েছেন হাজার হাজার মানুষ, আমরা দেখছিলাম। এই নিয়ে সান্ধ্য বাজারে জানাবো বিস্তারিত। ভেঙে দেওয়া সংসদের 299টি আসনে নির্বাচন প্রার্থীদের মধ্যে ব্যক্তিকেন্দ্রিক প্রতিযোগিতার মাধ্যমে হয়েছে, দলের মধ্যে নয়। নির্বাচন স্থগিত বা বাতিল করে দেওয়ার মতো কোনো সাংবিধানিক ভিত্তি ছিল না। সেই কারণে অনেকেই কমিশনকে দোষারোপ করছেন। আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। আমরা অদ্যই পদত্যাগপত্র মহামান্য রাষ্ট্রপতির সমীপে উপস্থাপনের নিমিত্ত কমিশনের সচিব মহোদয়ের হাতে দেব। আমরা দেখছিলাম অবশেষে পদত্যাগ করলেন সিইসি সহ 5 নির্বাচন কমিশনার। এবং বিদায়ী সংবাদ সম্মেলনে সিইসি বলেছেন 2024 সালের জাতীয় নির্বাচন ছিল বিতর্কিত এবং একদলীয়। সান্ধ্যবাজারে এ নিয়েও থাকছে বিস্তারিত। তবে শুরুতেই জানাবো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদি মার্চের খবর প্রসঙ্গে। সম্পা, আমরা প্রথমেই যেটা দেখছিলাম, ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানের মাস পূর্তিতে শহীদদের স্মরণ করা হলো এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদি মার্চে অংশ নেন হাজার হাজার মানুষ, আমরা দেখছিলাম কিছুক্ষণ আগে। এবং হাতে জাতীয় পতাকার কণ্ঠে স্লোগান নিয়ে স্বৈরাচার পতনের দিনটিতে এই পদযাত্রা হয়। নাফি, পদযাত্রাটি শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে এবং এরপরে নীলক্ষেত সায়েন্স ল্যাব হয়ে মানিক মিয়া এভিনিউ হয়ে ফার্মগেট, বাংলা মোটর, শাহবাগ দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে এই পদযাত্রা শেষ হয়। এ নিয়ে আমাদের হাতে প্রতিবেদন রয়েছে, আমরা দেখে আসবো সেটি। ক্যালেন্ডারের পাতায় বছর ঘুরলেই আসে 5ই সেপ্টেম্বর, তবে আজকের 5ই সেপ্টেম্বর একেবারেই অন্যরকম। ভালোবাসার, আনন্দের, বিজয়ের, স্বপ্নের, আবার সহযাত্রী হারানোর বেদনার। বেলা 3টা বাজতেই পূর্ণ হতে থাকে ঢাকার রাজপথ। চোখের দৃষ্টির বাহিরে এ জনস্রোত, হাতে লাল সবুজের পতাকা, কণ্ঠে নতুন বাংলাদেশ গড়ার শপথ। স্বৈরাচার আওয়ামী লীগ শাসনের পতনের 1 মাস পূর্তিতে পদযাত্রা ছাত্র জনতার। আবেগ, উচ্ছ্বাস আর স্লোগানে জুলাই আগস্টের নারকীয় হত্যাকাণ্ডের স্মৃতিচারণ করছে ছাত্র জনতা। প্রথম কারফিউ জারি ছিল, আমি ছাত্রদেরকে কোমল পানি খাওয়াচ্ছিলাম, সেটা শুক্রবারে, এর আগের দিন। শনিবার দিন আমি মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম। জোহরের নামাজ পড়ে আমি যখন আমার বাসার কাছে আসি, আমার বাসা হচ্ছে বনশ্রী, বাসার কাছে আসার সাথে সাথে অতর্কিতভাবে অনেক দূর থেকে গুলি করে এবং এক গুলিতে 3 জন, আমি 3য় নাম্বার ব্যক্তি। এখানে এসে তারা গণহত্যার বিচার চাচ্ছে। তাদের সন্তান, অনেকের আত্মীয় স্বজন মারা গেছে, তারা ছবি নিয়ে এসছে, প্রমাণ নিয়ে এসছে, তারা জাতির কাছে বিচার চাচ্ছেন। যেগুলো প্রমাণ আছে, যেগুলো প্রমাণ হচ্ছে, অবশ্যই সেই গণহত্যার বিচার হতে হবে। যদি বিচার যদি না হয় তাহলে তো এই ছাত্র জনতা এই গণ অভ্যুত্থান করতে তাদের কোনো ফলপ্রসূ কোনো কিছু হলো না। ছাত্রই হোক কিংবা শ্রমিক, যে কোনো দলের হোক, যারাই মারা গিয়েছে আমরা তাদের সুস্থ বিচার চাই। অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, আমরা তাকে বিশ্বাস করি যে সে এই স্বৈরশাসকের নিশ্চয়ই একটা কঠোর বিচার করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হয় শহীদি মিছিল। এরপর পায়ে হেঁটে নীলক্ষেত, সায়েন্স ল্যাব, কলাবাগান হয়ে মানিক মিয়া এভিনিউতে যায় ছাত্র জনতা। পরবর্তীতে ফার্মগেট, কারওয়ান বাজার হয়ে শাহবাগ পার করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সমাপ্তি ঘোষণা করা হয় স্বৈরাচার পতনের 1 মাস পূর্তির শহীদি মিছিল।
স্মৃতির এ মিছিলে যোগ দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থীরা। ছিল সব শ্রেণী পেশার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। ছাত্রদের আজকের যে শহীদি মার্চ আছে সে মার্চে অংশগ্রহণ করে এই গণ অভ্যুত্থানে যে সমস্ত ছাত্র জনতা শহীদ হয়েছে এই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আজকে আমি এখানে এসেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন, ফেসিবাদের দোসরদের বার্তা দিতেই এই পদযাত্রার আয়োজন। স্বৈরাচার ও ফেসিবাদের দোসরদের প্রতিহত করার কথাও জানায় তারা। শহীদি মার্চের মধ্য দিয়ে যারা ভেবেছিল আমাদের জাতীয় ঐক্য নষ্ট হয়েছে, ছাত্রদের মধ্যে বিভাজন তৈরি হয়েছে, যারা ভেবেছিল যে আমাদের যে একটি সম্প্রীতি তৈরি হয়েছে, সম্প্রীতি নষ্ট হয়ে গিয়েছিল, 5ই অগাস্টের পুনর্মঞ্চায়ন হয়েছে আজকে 5ই সেপ্টেম্বর। অর্থাৎ যারা দুর্নীতিবাজ, যারা টেন্ডারবাজ, যারা চাঁদাবাজ, যারা দুর্নীতিগ্রস্ত, তাদের কাছে এটা একটি বার্তা যে তারা যেন আর কখনোই দুর্নীতিতে পুনর্বাসিত না হয়। হাসিনা পালিয়ে গেছে, ফেসিবাদের অনেক কিছু হয়তো এখানে আছে, কিন্তু ছাত্ররা রাজপথে আছে। ফেসিবাদের শেষ চিহ্নটুকু পর্যন্ত ছাত্ররা নিশ্চিহ্ন করবে। বাংলাদেশের মাটিতে এখন যদি কোনো কথা হয়, বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে আলোচনা হবে, কেমন বাংলাদেশ হবে সেটা নিয়ে আলোচনা হবে। এখন কোনো আমরা কালচারাল ওয়ার চাই না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা এইসব দিকে ঠেলে দিচ্ছে, আমরা তাদেরকে ফেসিবাদের দোষর ষড়যন্ত্রকারী মনে করছি। যারা এদেশের মানুষের আবেগ নিয়ে আরেকবার খেলতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের এই ছাত্র জনতার লড়াইটা চলবে। আমরা 5ই আগস্ট দখলদারিত্ব, চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং অস্ত্রের রাজনীতির কবর দিয়েছি। এই রাজনীতি আর কখনো ফিরে আসবে না, আমরা তাদেরকে এই বার্তা দিতে চাই। এই চেতনাকে, এই উদ্দীপনাকে কোনোভাবেই দমানো যাবে না। আগামীতে কেউ যদি ফ্যাসিবাদী ব্যবস্থা নিয়ে আসতে চায়, তাদেরকে নতুন করে ভাবতে হবে। আজকের এই জনতার ঢল প্রমাণ করে যে ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলাদেশের মাটিতে কোনো কালেই হবে না। বাংলাদেশের প্রত্যেক ধর্মের, বর্ণের, পেশার মানুষ আজকে রাজপথে নেমে এসেছে, কারণ তারা এই স্বৈরাচারী কিংবা ফ্যাসিবাদের শাসনের যে অভ্যস্ততা সেটি থেকে বের হয়ে আসতে চায়। তারা তরুণ প্রজন্মের হাতে নতুন বাংলাদেশের নতুন সূচনা দেখতে চায়। শহীদদের রক্ত বৃথা যেতে না দেওয়ার কথা বলার সাথে হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে সেটি যে কোনো মূল্যে ধরে রাখার কথাও বলছেন সাধারণ ছাত্র জনতা। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। সম্ভব আমরা দেখছিলাম শহীদি মার্চে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা অংশগ্রহণ এবং ছাত্র জনতার যে আজকের অনুষ্ঠানটি ছিল সেটা আমরা দেখছিলাম। এছাড়া এই যে আজকের যে এই যে আয়োজনটি ছিল তার বিনিময়ে কত কত রক্তে রঞ্জিত এই রাজপথ ছিল এবং কেউ হারিয়েছে তাদের ভাই কিংবা বন্ধু, আবার কেউ বা সহপাঠী। নাফি, এই ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানটি হয়েছিল সেখানে অনেকেই তাদের আদরের সন্তানকে হারিয়েছেন এবং সেই স্মৃতিটুকু নিয়ে আজ তারা এই রাজপথে এসেছেন। আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে যেটি তৈরি করেছেন সহকর্মী শাহাদাত অভ্র, আমরা দেখে আসবো সেটি। এ বিজয় এসেছে রক্তের বিনিময়ে। কত শত শহীদ আর কত শত গাজী, কতজন হারিয়েছে সোনার সংসার আর কত কত স্বপ্ন অকাতরে নিঃশেষ হলো। গুলির সামনে মাথা নত না করা নবম শ্রেণীর ছাত্র রুস্তম, সে আর ফিরবে না, কিন্তু ফিরেছে বিজয়। 1 মাস পূর্ণ হওয়ায় এসেছে তার ভাই ও বোন। 19 জুলাই শুক্রবার আমার ভাই ছাত্র আন্দোলন নিহত হয়। এত একটা খুশি মুহূর্তে আমার ভাইয়ের সাথে আসার কথা ছিল, কিন্তু আমি আমার ভাইকে নিয়ে আসতে পারি নাই, শুধু আমি একাই আসছি। আমরা চাই একটা নিউ বাংলাদেশ, সুন্দর একটা বাংলাদেশ। ওর রক্তের বিনিময় শহীদ হয়ে আমার ভাই, এর জন্য পেয়েছি এটা আর কি। ছেলের স্বপ্ন ছিল দেশ হবে স্বৈরাচার মুক্ত। আজ বিজয় এসেছে, কিন্তু সেই ছেলে আর নেই। তাই সন্তানহারা মা এসেছেন এ মিছিলে ছেলের রক্তে রঞ্জিত রাজপথে হেঁটে হেঁটে সন্তান হত্যার বিচার চাইতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। তাদের কণ্ঠেও উঠে এসেছে শহীদদের আত্মত্যাগের কথা। কেউ হারিয়েছে বন্ধু, আবার কেউ বা নিজের ভাই। সন্তানহারা বাবা শরিক হয়েছেন এই মিছিলে। সন্তান নেই, তাই নিয়ে এসেছেন সন্তানের শেষ স্মৃতিটুকু। ছাত্রছাত্রীদের সাথে নিয়ে এসেছেন তার অভিভাবকরাও। যেমনি সন্তানকে সাথে নিয়ে তারা রাস্তায় নেমেছিলেন আগেও, আজকেও তাই এই শহীদি মার্চে তারা অংশ নিয়েছেন। 8 মাসের সন্তান সম্ভবা স্ত্রী রেখে মিছিলে গিয়েছিলেন রাজু।
কিন্তু ঘাতকের গুলিতে লুটিয়ে পড়েছিল সে। তার ভাই বলছিল সেই কথা। 5 তারিখের আন্দোলনে শহীদুল ইসলামের পায়ে টিয়ার শেল আঘাত করে। এই আন্দোলনে তিনি হারিয়েছেন তার হাঁটার শক্তি। আবার কেউ বলছেন তার সহপাঠীরা আছে এখনো হাসপাতালের বিছানায়। শাহাদাত অভ্র, এখন, ঢাকা। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী সিফাত শাহরিয়ার, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। চলে গেছে না? আস্তে আস্তে বেরোতেন তো ভাই। গেলে যাক ওইদিকে যায় না, আর সম্ভব না। হ্যাঁ দাঁড়ান ভাই, ওরা কোনো কিছু আমরা ওইখান থেকে ঢুকতে পারি কয়েক হাজার। আমরা যেটি দেখেছি ইতিমধ্যে এখানে যে কেন্দ্রীয় সমন্বয়ক যারা রয়েছেন, হাসনাত, সার্জিস যারা রয়েছে, তারা কথা বলেছে এবং এই কথা বলার পরে আমরা যেটি দেখছি তারা ইতিমধ্যে এখান থেকে স্থান ত্যাগ করেছে এবং এখানে যে কেন্দ্রীয় শহীদ মিনার যেটি রয়েছে সেখানে নিশ্চয়ই শ্রদ্ধা জ্ঞাপন করবেন এবং আমরা সেটি একটু দেখাতে চাই আমার সহকর্মীর মাধ্যমে। এবং যেটি দেখছি সেদিকে আসলে কেন্দ্রীয় সমন্বয়ককে কিছুক্ষণ কথা বলে এখানে তারপরে এখন পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে যেই মানুষের ঢল সেটি কিন্তু এখনও রয়েছে এবং আমরা যেটি দেখছি যে শহীদদের স্মরণে এখানে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে কিংবা সেখানে আমরা মূল যে বেদি সেখানে আমরা কেন্দ্রীয় সমন্বয়কদেরকে দেখতে পাচ্ছি এবং ছাত্র জনতার যে একটি বলা যায় ছাত্র জনতার যে একটি গণজোয়ার এবং ঢল নেমেছে বলা যায়। একেবারে দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় শহীদ মিনার মূল বেদির ঠিক সামনে আমরা রয়েছি। সেখানে যে ছাত্র জনতা তারা অপেক্ষা করছেন এবং আমরা সেটি দেখছি এবং ছাত্র জনতা আজকে সেই 3:30টার সময় এই রাজু ভাস্কর্য থেকে যে শহীদি মার্চ সেটি শুরু করে এবং সেখান থেকে তারা সায়েন্স ল্যাব, নিউ মার্কেট, তারও আগে একেবারে নীলক্ষেত হয়ে তারপরে তাদের যে শহীদি মার্চ সেটি সংসদ ভবন, ফার্মগেট হয়ে আবার শাহবাগ হয়ে টিএসসি হয়ে এই শহীদ মিনারে এসে শেষ হয় এবং আজকের যেই বলা যায় যে শহীদি মার্চ, সেই শহীদি মার্চ কিন্তু এখানে আমরা সেটি দেখছি। শহীদি মার্চে যে চলমান সেটি রয়েছে এবং এখানে যে কেন্দ্রীয় শহীদ মিনার এখানে শিক্ষার্থীরা এবং ছাত্র জনতা এখনো মিছিল করছে এবং বৈষম্যের ঠাঁই নেই এমন স্লোগান দিচ্ছে তারা এবং তারা যেটি বলছে শহীদদের যে বিচারের দাবি সেটি কিন্তু তারা করছে এবং যারা আজকে 1 মাস পূর্ণ হলো এবং এই 1 মাসে অন্তর্বর্তী সরকার যতটুকু করেছে তাদের দাবি যে আরো যে সংস্কার সেটি না হওয়া পর্যন্ত যাতে অন্তর্বর্তী সরকার যে একটি যুক্তির সময় সেই যুক্তির সময় তারা নেয় এবং সেটি আমরা এই মুহূর্তে দেখছি যে এখানে বৈষম্য ঠাঁই নাই এমন স্লোগান দিচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে এবং কেন্দ্রীয় শহীদ মিনার এবং এর আশপাশের এলাকায়ও যে আমরা যেটি দেখেছি যে মানুষ এসে যুক্ত ছাত্র জনতা আশপাশে যারা রয়েছে শিক্ষার্থী, স্কুল, কলেজ, মাদ্রাসা কোনো আসলে শিক্ষা প্রতিষ্ঠান বাদ যায়নি। আজকের এই যে শহীদি মার্চে
এবং কেন্দ্রীয় শহীদ মিনারে এখনও যে ছাত্র জনতা তারা কিন্তু অপেক্ষা করছেন এবং বলা যায় যে কেন্দ্রীয় যেই সমন্বয়করা ছিল তারা ইতিমধ্যে কথা বলা শেষ করেছেন এবং দিক নির্দেশনা এবং সমন্বয়কদের নামে যাতে কোনো রকম চাঁদাবাজি না হয় সেদিকে তারা খেয়াল রাখবে। তো এই ছিল আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সবশেষ। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী সিফাত শাহরিয়ার। ছাত্র জনতার বিপ্লবের মাস পূর্তি ও ক্যাবিনেটের সিদ্ধান্তের বিষয়ে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা বলছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। দলের বিচারের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি এবং বিচারের যে বিষয়টা সেটা আইন মন্ত্রণালয় দেখছে। আইন মন্ত্রণালয় খুব দ্রুতই একটা সুস্পষ্ট একটা রূপরেখা যে বিচারটা কিভাবে হবে সেটা সবার সামনে উত্থাপন করবে। এই প্রশ্নটা দেশের জনগণ ডিসাইড করবে। যেহেতু একটি গণহত্যা আওয়ামী লীগ ঘটিয়েছে এদেশে, সেই গণহত্যার দায় নিয়ে তারা কিভাবে ফিরবে বা তাদেরকে ফিরতে দেওয়া হবে কিনা এটা জনগণ ডিসাইড করবে। এটা জনগণের সিদ্ধান্ত। এই বিষয়ে আজকের যেই মন্ত্রিপরিষদ সভা সেখানে কোনো আলোচনা হয়নি। ওয়ান মোর কোশ্চেন, তারপরে আমরা শেষ। আপনি তো কোশ্চেন করছেন, আর কেউ? স্বাস্থ্য মন্ত্রণালয় আহতদের চিকিৎসার বিষয়ে সহযোগিতা করছে এবং আপনারা জানেন স্বাস্থ্য মন্ত্রণালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে যারা কাজ করছে তাদেরকে দিয়েও একটা উপকমিটি করে দিয়েছে। এই কার্যক্রম চলমান আছে এবং শহীদদের ব্যাপারে একটি ফাউন্ডেশন করার ঘোষণা ইতিমধ্যেই হয়েছে। সেই ফাউন্ডেশন আপনারা কিছুদিনের মধ্যেই সেই ফাউন্ডেশনের যেই স্ট্রাকচার সেটা পেয়ে যাবেন এবং শহীদ পরিবারের সাথেও সাক্ষাতের ব্যাপারে আজকে সিদ্ধান্ত হয়েছে। সেক্ষেত্রে তালিকা প্রণয়ন প্রক্রিয়াধীন আছে, স্বাস্থ্য মন্ত্রণালয় সেই তালিকাটি করছে। তালিকাটি মোটামুটি একটা পর্যায়ে পৌঁছালে আমরা খুব দ্রুতই শহীদ পরিবারের সাথে মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ সহ একটি সম্মেলন অনুষ্ঠিত হবে। ছাত্র জনতার বিপ্লবের মাসপূর্তি ও ক্যাবিনেটের সিদ্ধান্তের বিষয়ে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা বলছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। স্বৈরাচার পতন ও ছাত্র জনতার বিজয়ের 1 মাস পূর্তি উপলক্ষে শহীদি মার্চ শেষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এখন চলছে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি। সেখানে আছেন সহকর্মী আমিরুল বাপ্পি। চলে যাচ্ছি তার কাছে। বাপ্পি, কর্মসূচিতে ছাত্র জনতার অংশগ্রহণ কেমন দেখছেন জানাবেন। শম্পা, বিকাল থেকে যে কর্মসূচিগুলো ছিল শহীদি মার্চ সেটি শেষ করে সন্ধ্যার পরে এখন বিশ্ববিদ্যালয়ের যে মূল ফটক সেটার সামনে দাঁড়িয়েছে ছাত্ররা এবং তাদের সাথে সর্বস্তরের সাধারণ মানুষ যোগ দিয়েছেন। মোমবাতি প্রজ্বলন কর্মসূচি চলছে এই মুহূর্তে এবং অংশগ্রহণ বেশ ভালোই আমরা দেখতে পাচ্ছি যে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি মোমবাতির আলোয় যে উদ্ভাসিত মুখ সেগুলো এক একটি মুখ আবু সাঈদের যেন প্রতিচ্ছবি। তার আবু সাঈদের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের ফলে যে নতুন বাংলাদেশ, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছে তারা, সেটারই প্রতিফলন দেখা যাচ্ছে এবং এই নতুন বাংলাদেশ বিনির্মাণে এবং সংস্কারের জন্য প্রত্যেকটি চেহারা আমরা দেখতে পাচ্ছি যে উদ্দীপিত হয়ে আছে। এবং আমরা দেখেছি যে এর আগে বিকেলে যখন শহীদি মার্চ কর্মসূচি অনুষ্ঠিত হয় তো সেখানে আবু সাঈদের পরিবারের কয়েকজন, তার বাবা সহ বেশ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের পরিবারের সন্তানের আত্মত্যাগের ফলে যে নতুন বাংলাদেশ, এই বাংলাদেশকে পেয়ে তারা খুশি এবং তারা দাবি করেছেন যে যত দ্রুত সম্ভব আবু সাঈদ সহ যত শহীদ আছেন এই গণ অভ্যুত্থানের ফলে এবং এই আন্দোলনের যত শহীদ আছেন সেই শহীদদের যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের বিচার তারা দাবি করেছেন আবু সাঈদের পরিবার সহ অন্যান্য যেসব শহীদের পরিবাররা আছেন। এবং সেই সাথে এখানকার যারা শিক্ষার্থী
আছেন, যারা সমন্বয়ক আছেন, তারাও আমাদের কাছে একই দাবি পেশ করেছেন এবং একই সাথে তারা বলেছেন যে এই নতুন বাংলাদেশ বিনির্মাণে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন সেই সরকারকে তারা সব ধরনের সহায়তা করতে প্রস্তুত। তারা নিজেদের জায়গা থেকে তারা নিজেরা সংস্কারের মাধ্যমে এই দেশকে আরও একটি সুন্দর জায়গায় নিয়ে যেতে চান এবং যেন বাংলাদেশ একটি সুন্দর সমৃদ্ধিশালী দেশে পরিণত হয়। তো শম্পা, এই ছিল আমার কাছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে যে মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠান সেটার সর্বশেষ অবস্থা। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী আমিরুল বাপ্পি। এদিকে তরুণ বিপ্লবীরা দেশের মানুষের মনে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন জাগিয়ে দিয়েছে তা পূরণে প্রতিজ্ঞাবদ্ধ অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 1 মাস পূর্তি উপলক্ষে দেওয়া বার্তায় প্রধান উপদেষ্টা কথা বলেন। তিনি বলেন, ইতিহাসের অন্যতম গৌরবময় বিপ্লবে যারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন তাদের জাতি কখনোই ভুলবে না। প্রধান উপদেষ্টা তার বিবৃতিতে আরও বলেন, ফ্যাসিবাদী শেখ হাসিনা একটি দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র ও ভঙ্গুর অর্থনীতি রেখে দেশ ছেড়ে পালিয়েছেন। বাংলাদেশকে পূর্ণ গৌরবে প্রতিষ্ঠিত করার দায়িত্ব সবাইকে নিতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন, তরুণ সাহসী শ্রমিক, দিনমজুর, পেশাজীবীদের স্মরণও করেন প্রধান উপদেষ্টা। যারা ফ্যাসিবাদী শক্তিকে মোকাবিলা করতে গিয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছেন তাদেরকেও স্মরণ করেছেন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় আন্দোলন চলাকালে নিহত সাংবাদিকদেরও স্মরণ করেন তিনি। আহত শত শত মানুষ যাদের দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন তাদের জন্য ফাউন্ডেশন তৈরির কাজ শেষ পর্যায়ে জানালেন প্রধান উপদেষ্টা। দেখছেন, নিজের করা নির্বাচনকে বিতর্কিত ও একদলীয় আখ্যা দিয়ে পদত্যাগ করল আওয়াল কমিশন। বিদায়ী সংবাদ সম্মেলনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থারও প্রস্তাব রেখে যান কাজী হাবিবুল আওয়াল। তবে সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব না দিয়ে দ্রুত ইসি সচিবালয়ে ত্যাগ করেন তিনি। বের হবার সময় নির্বাচন ভবনের সামনে জনগণের ধাওয়ার মুখে পড়েন নির্বাচন কমিশনাররা। বিস্তারিত বেলায়েত হোসেনের প্রতিবেদনে। শেষ কর্মদিবসে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল সহ অন্য 4 নির্বাচন কমিশনার। চোখে মুখে যেন রাজ্যের ক্লান্তি আর কপালে দুশ্চিন্তার ভাঁজ। এর মধ্যেই বেলা 11টায় ইসি সচিবালয়ের সকল পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন। এটাই ছিল তাদের শেষ বৈঠক। মাত্র আধা ঘন্টার কম সময় ধরে অনুষ্ঠিত এই বৈঠকে বড় কোনো বক্তৃতা দেননি সিইসি, শুধু আনুষ্ঠানিকভাবে বিদায় নেন সবার কাছ থেকে। এরপর বেলা 12টায় বিদায়ী সংবাদ সম্মেলনে হাজির হন কাজী হাবিবুল আওয়াল। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না নির্বাচন কমিশনার আনিসুর রহমান ও রাশেদা সুলতানা। নিজের আয়োজন করা 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বিতর্কিত নির্বাচন উল্লেখ করে পদত্যাগের ঘোষণা দেন হাবিবুল আওয়াল। প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত হতে পারে। পরিশেষে আপনাদের অবহিত করতে চাই, আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। আমরা অদ্যই পদত্যাগপত্র মহামান্য রাষ্ট্রপতির সমীপে উপস্থাপনের নিমিত্ত কমিশনের সচিব মহোদয়ের হাতে দেব। তিনি বলেন, 2024 সালের নির্বাচন ব্যক্তিকেন্দ্রিক প্রতিদ্বন্দ্বিতা ছিল না কোনো দলীয় প্রতিদ্বন্দ্বিতা। এই নির্বাচনকে একদলীয় নির্বাচন বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচন বন্ধ করা কিংবা পদত্যাগের কোনো সুযোগ সাংবিধানিকভাবে ছিল না বলে উল্লেখ করেন কাজী হাবিবুল আওয়াল। ভেঙে দেওয়া সংসদের 299টি আসনে নির্বাচন প্রার্থীদের মধ্যে ব্যক্তিকেন্দ্রিক প্রতিযোগিতার মাধ্যমে হয়েছে, দলের মধ্যে নয়। নির্বাচন যেহেতু একদলীয় ছিল, কাজে এই নির্বাচনকে সরকারিভাবে প্রভাবিত করার কোনো আবশ্যকতাও কার্যত ছিল না। দলীয়ভাবে ইনক্লুসিভ না হওয়ার কারণে নির্বাচন বিতর্কিত হয়েছে, এটি সঠিক এবং যৌক্তিক। কিন্তু মানুষের ভোটের অধিকার হরণ কিংবা গণহত্যার দায়ে অভিযুক্ত স্বৈরশাসকের দোষর হিসাবে এই কমিশনের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল তার কোনো জবাব না দিয়েই সংবাদ সম্মেলন থেকে উঠে যান বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার। এরপর গণমাধ্যমের মুখোমুখি হন সংবাদ সম্মেলনে উপস্থিত না হওয়া 2 কমিশনার। এদের মধ্যে রাশেদা সুলতানা অসুস্থতার কথা বললেও আনিসুর রহমান এই সংবাদ সম্মেলনের পক্ষে ছিলেন না বলে ইঙ্গিত দিয়েছেন। সংবাদ সম্মেলনের কোনো দরকার ছিল কি? পদত্যাগ করছি শেষ। যিনি করছেন তারা জিজ্ঞাসা করেন, আমি তো করি।
3-4 বার বমি হয়েছে এখানে এসে। আমি অনেকদিন ধরে অসুস্থ। আমি এই যে আমি তো অসুস্থ থাকার জন্য রেডি হয়ে আসছি, কিন্তু এমন বমি হয়েছে আমি আর যেতে পারি না। স্যারকে বললাম, স্যার আমি খুবই অসুস্থ, আমি একটু বাসায় চলে তারপর যেতেও পারি, এখন যেতে যাচ্ছি। ঠিক আছে, দোয়া রাখেন সবাই আমার জন্য। পদত্যাগ করে বের হবার পর ইসি সচিবালয়ের সামনে উপস্থিত উৎসুক জনতা ধাওয়া দেন বিদায়ী নির্বাচন কমিশনারদের। সাংবাদিকদের দায়িত্ব পালনে নানা বিধিনিষেধ আরোপ, আইন সংশোধন করে ইসির ক্ষমতা খর্ব করা, ডামি নির্বাচনের আয়োজন এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের অস্বাভাবিক হার দেখানো সহ নানা অভিযোগে অভিযুক্ত আওয়াল কমিশন যুগের সমাপ্তি হলো অবশেষে। বিদায়ী সংবাদ সম্মেলনে কোনো প্রশ্নের জবাব না দিয়ে অনেকগুলো প্রশ্ন রেখে চলে গেলেন কাজী হাবিবুল আওয়াল। ইতিহাসে এই কমিশন ঠিক কীভাবে স্থান পাবেন তা হয়তো সময় বলে দিবে। তবে এখন সাধারণ মানুষের মুখে মুখে এই নির্বাচন কমিশনের 2.5 বছর ছিল বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার জন্য একটি কলঙ্কিত অধ্যায়। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। শান্তবাজার এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরছি কিছুক্ষণ পরেই। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন শান্তবাজার। অন্তর্বর্তী সরকারের 1 মাসে আর্থিক খাতে অনেক কাজ হয়েছে বলে দাবি করেছেন অর্থ বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ের সাংবাদিকদের তিনি বলেন, ব্যাংক সংস্কার ও খেলাপি ঋণ নিয়ে কাজ করা হচ্ছে। এছাড়া নিত্যপণ্যের দাম কমাতে আলু ও পেঁয়াজের আমদানি শুল্ক কমানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি। আপনাদের খেলাপি ঋণের ব্যাপারে অ্যাকশন নেওয়া হচ্ছে। যেসব ব্যাংকের প্রবলেম ছিল ওসব ব্যাংকের আপনারা দেখছেন রিঅর্গানাইজ করা হচ্ছে। লিকুইডিটি প্রবলেম ছিল সেগুলি নিয়ে সলভ করছে গভর্নর। তবে আমরা অলরেডি বলে দিচ্ছি একটা টাস্কফোর্স হবে অর্থ আনার জন্য। তারপরে আপনার সংস্কারের ব্যাপারে আমরা কথাবার্তা বলছি। এগুলো একটা দৃশ্যমান জিনিসপত্রের দাম যে কমছে নাকি তার একটা জিনিস সেটা অনেকগুলো কারণে বেড়ে গেছে এবং সেটা চট করে টেনে নেমে আনা যাবে না। তবে দৃশ্যমান যে কমছে, আলু আর পেঁয়াজের ইসে কমিয়ে দিয়েছি, তারপর ট্যারিফ কমিয়ে দিয়েছি। আর ওগুলি যদি এনশিওর করে বিষয়ে মাছ, মাংস, ডিম এগুলো ওদিন কথা বলেছি, ওটার ইফেক্টটা যেন কোনো ক্রমে নেতিবাচক বিশেষত ভোক্তার উপর না পড়ে। ইসলামী ব্যাংকের মোট ঋণের অর্ধেকের বেশি এখন এস আলমের দখলে। ব্যাংকটির দৈনিক লেনদেনের ঘাটতি 2000 কোটি টাকা। ফলে এস আলমের সব সম্পদের হিসাব বের করার উদ্যোগ নিয়েছে নতুন পর্ষদ। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক শেষে কথা জানায় ব্যাংকটির চেয়ারম্যান। এছাড়া নিয়োগ ও ব্যবস্থাপনা, বিনিয়োগ ও ঋণ এবং তহবিলের নিরীক্ষা করা হবে বলেও জানান তিনি। বিস্তারিত আতারুন ইউনের প্রতিবেদনে। ইসলামী ব্যাংকের পর্ষদে থেকে গত 8 বছরে মোট ঋণের অর্ধেকই নামে বেনামে আত্মসাৎ করেছে এস আলম গ্রুপ। এই কারণে তারল্য সংকটে পড়েছে ব্যাংকটি। ফলে গ্রাহকের টাকা দিতে বেগ পেতে হচ্ছে দেশের সবচেয়ে বড় বেসরকারি ব্যাংকটিকে। তথ্য বলছে, জুন শেষে ব্যাংকটির বিতরণ করা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 1,74,000 কোটি টাকা। সেই হিসেবে ঋণের প্রায় অর্ধেক 87,000 কোটি টাকা বা তার বেশি এস আলমের দখলে। আর এর বিপরীতে যে সম্পদ রাখা আছে তাও অতি মূল্যায়িত। ফলে জামানত রাখা সম্পদ বিক্রি করেও ঋণের সব টাকা উদ্ধার করা সম্ভব নয়। এমন পরিস্থিতিতে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর ব্যাংকটির পর্ষদ পুনর্গঠন করে বাংলাদেশ ব্যাংক। দায়িত্ব গ্রহণের পর ইতোমধ্যে প্রধান 3টি বিষয়ে নিরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে নতুন পর্ষদ। 3টি নিরীক্ষার প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ ও ব্যবস্থাপনা, বিনিয়োগ ও ঋণ এবং তহবিলের নিরীক্ষা করা হবে বলে জানায় ব্যাংকটির নতুন চেয়ারম্যান। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। তিনি জানান, ব্যাংকের পুনরুদ্ধারের রোডম্যাপ বাস্তবায়ন হলে আগামী 2029-30 সালের মধ্যে ব্যাংকটি এগিয়ে যাওয়া শুরু করবে। 1 সেকেন্ডও নষ্ট করার সময় নাই। এই জন্য 3টা ফার্মকে দিয়ে ইনভেস্টমেন্ট দেখবে একটা ফার্ম, ট্রেজারি এবং ফিনান্স দেখবে একটা ফার্ম, এইচআর আমরা জানি এইচআরও কিছু প্রবলেম হয়েছে, এইচআর এবং আপনার প্রকিউরমেন্ট নিয়েও আরেকটা ফার্মকে দিয়েছি যাতে দ্রুত হয়। এই জন্য 3টা ফার্মকে আমরা দায়িত্ব দিয়েছি। জামানত ছাড়াও এস আলমের সকল সম্পদের হিসাব পেতে আইন মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানান তিনি। তার দুর্নীতি এবং অপরাধ আইডেন্টিফাই এবং বিচারিক প্রক্রিয়া অনুসরণ না করে তাকে ছাঁটাই করি। রং প্রসিডিউর ইজ এ ফেভার।
আপনারা কি চান খারাপ লোককে ফেভার করব? আমাদের এই প্রক্রিয়া অনুসরণ করার সময়টা দিবেন। এদিকে ব্যাংকটির প্রতি গ্রাহকের আস্থা সংকট রয়েছে বলেও জানান এই চেয়ারম্যান। গ্রাহকদের মধ্যে কনফিডেন্স নাই, টাকা জমা দিলে অন্য জায়গায় চলে যাবে। রেমিটেন্সের লোকদের মধ্যে কনফিডেন্স নাই, রেমিটেন্স পাঠালে অন্য জায়গায় চলে যাবে। শেয়ার হোল্ডারদের মধ্যে কনফিডেন্স নাই, আমরা যদি ভূমিকা রাখি এটা অন্য জায়গায় চলে যাবে। আপনি বিদেশি যারা ইনভেস্টর ছিল তাদের মধ্যেও কনফিডেন্স নাই। এতগুলি কনফিডেন্স থেকে এগুলি আমরা মেজর প্রবলেম ঠিক করেছি। আমরা এই 4 মাসে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে আমরা প্রথম মিটিংয়েই অডিট ফার্ম নিয়োগ করেছি। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জানান, নতুন পর্ষদ দায়িত্ব নেওয়ার পর দৈনিক লেনদেনে 2300 কোটি টাকা ঘাটতি থাকলেও এখন তা কমে এসেছে 2000 কোটি টাকায়। আতনিয়ন, এখন, ঢাকা। সান্ধ্যবাজারে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর ফিরে এলাম। দেখছেন সান্ধ্যবাজার। চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণায় আনা এক কন্টেইনার বিদেশি মদ জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। পোশাক শিল্পের কাঁচামাল ঘোষণায় আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানার নামে 12,000 বোতল বিদেশি মদ আনে অসাধু একটি চক্র। নানা কৌশলে 9 কোটি টাকা শুল্ক ফাঁকি দিয়ে চালানটি বের করে নিয়ে যাওয়ার চেষ্টা ছিল চক্রটির। তবে কাস্টমস কর্তৃপক্ষের গোয়েন্দা নজরদারিতে খালাসের আগেই ধরা পড়ে। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। কন্টেইনার খোলার পর বোতলে বোতলে বেরিয়ে আসে জ্যাক ড্যানিয়েল, পাসপোর্ট স্কচ, সিভাস রিগাল, ব্ল্যাক লেবেল সহ স্বনামধন্য বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ। নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডের সুপ্রিম স্মার্টার লিমিটেড নামে একটি পোশাক কারখানা ফেব্রিক্স ঘোষণা দিয়ে চীন থেকে কন্টেইনার ভর্তি 12,000 বোতল মদ নিয়ে আসে। 2023 সালের ডিসেম্বরে মদের চালানটি আনলেও এতদিন সেটি বন্দরে ফেলে রেখেছিল তারা। চালান খালাসের জন্য বিল অফ এন্ট্রি দাখিল করলেও বিনা বাধায় সেটি বের করে নিতে কৌশল খুঁজছিল তারা। তবে শেষ রক্ষা হয়নি, ধরা পড়ে কাস্টমস হাউজের গোয়েন্দা জালে। এই চালানে প্রায় 9 কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা ছিল, আর মদের পরিমাণ ছিল প্রায় 11,776,000 লিটার। টোটাল আছে হচ্ছে 11,678 লিটার অ্যালকোহল আছে, যেটার আমরা যদি রেভিনিউ ইম্প্যাক্ট হিসাব করে অ্যাপ্রক্সিমেটলি 9 কোটি টাকা, 8 থেকে 9 কোটি টাকা নিচে হবে না। টোটাল ভ্যালু হিসাব করলে 13-14 কোটি টাকা নিচে পণ্য এখানে। এখন তারা সহজভাবে এটাকে বের করতে পারে না, তো তারা সবসময় সুযোগ খুঁজতে থাকে। বাট আমাদের কাউন্টার সার্ভিস থাকতে থাকে, আমাদের কাউন্টার সার্ভিসকে তারা যদি চেক করে ক্রস করতে পারে তাহলে বের করতে পারে, আর আমরা যদি তাদেরকে ক্রস করতে পারি তাহলে আমাদেরকে আটক করতে পারি। সো আমরা ফাইনালি তাদেরকে ডিটেক্ট করতে পেরেছি এবং আটক করতে পেরেছি। মদ আমদানি শর্তযুক্ত এবং প্রায় 600% শুল্ক দিতে হওয়ায় পোশাক শিল্পের কাঁচামাল, মেশিনারি সহ বিভিন্নভাবে আমদানির চেষ্টা করে চোরা কারবারিরা। পোশাক শিল্পের চালান পরীক্ষা নিরীক্ষা কম হওয়ায় এই সুযোগ নেয় তারা। এর আগেও 2022 সালে বন্দরের ভেতর ও বাইরে 5টি মদের চালান ধরা পড়ে, যেখানে কর্মকর্তাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে সিস্টেমে প্রবেশ করে ইপিজেডের বিভিন্ন শিল্প কারখানার নামে জাল আমদানি সনদ দিয়ে মদের চালান নিয়ে আসা হয়। প্রায় 57 কোটি টাকার শুল্ক ফাঁকি দিয়ে 77,000 লিটার মদ বের করে নিয়ে যাওয়ার চেষ্টা ছিল তখন। তবে এবার গোপন সংবাদ থাকায় চালানটি ধরতে গোয়েন্দা নজরদারি করে কাস্টমস কর্তৃপক্ষ। লিজ ডিক্লারেশনটা বিভিন্ন পণ্যের ক্ষেত্রে হয়, যেহেতু মদ্যজাতীয় পণ্য খুব হাই ডিউটিয়েবল প্রোডাক্ট, সেই কারণে হয়তো এটা হয়তো বাজারে ডিমান্ড বেশি, বাজারে বিক্রি করে প্রফিট করা যায় বেশি, এই জন্য হয়তো একটা সংঘবদ্ধ দল সেই ধরনের অপচেষ্টা করে থাকে। এই পণ্য চালানোর ক্ষেত্রে আমরা দীর্ঘদিন যাবত এটা কিন্তু আমাদের ওয়াচে ছিল, এবং আমাদের ওয়াচে থাকার কারণে কিন্তু তারা এটা বন্দর থেকে নড়াচ্ছিল না বা খালাস করছিল না। সো এই ধরনের কার্যক্রম আমরা আমাদের নিয়মিতভাবে করছি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে চোরাচালান আইনে আমদানিকারক ও সিএনএফ এজেন্টের বিরুদ্ধে মামলা হবে। হাজেরা শিউলি, এখন, চট্টগ্রাম। কলকাতার আরজিকর কাণ্ডে 28 দিন ধরে উত্তাল গোটা ভারত। সুপ্রিম কোর্টে আজকের শুনানি স্থগিত হওয়ায় আন্দোলনকারীদের মধ্যে অসন্তোষ আরও বাড়ছে। এর মধ্যে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে সকালে হাসপাতালটি পরিদর্শন করেছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এর 5 সদস্যের একটি দল। কলকাতার আরজিকর হাসপাতাল থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী কমল দত্ত। আমি এই মুহূর্তে রয়েছি কলকাতার আরজিকর হাসপাতালে। 9ই আগস্ট, সেই 9 আগস্টে যে ঘটনা ঘটেছিল তারপর থেকে কিন্তু
রাজ্য পুলিশের তরফ থেকে কিন্তু সঞ্জয় রায় নামে এক অভিযুক্ত, মূল যে অভিযুক্ত, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়। 28 দিন কেটে গেলেও কিন্তু আজকেও আন্দোলনকারীরা তারা কিন্তু জারি করছেন, বিভিন্ন তাদের আন্দোলন চলছে এবং তারা যেটা জানাচ্ছেন যে এখনও পর্যন্ত তাদের এই আন্দোলন বা দাবি, বিভিন্ন দাবি রয়েছে, সেই দাবিগুলো তারা কিন্তু সংগঠিত করছেন এবং পশ্চিমবঙ্গ, সারা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু বলতে গেলে কিন্তু এই আন্দোলন কিন্তু জারি রয়েছে। এটাই আমাদের এক দাবি, আর আমরা এই আন্দোলনে জাস্টিস পেয়েই আমরা আন্দোলনে শেষ করব। আমার আশা ভঙ্গ হয়েছে, আবার নতুন আশা নিয়ে আমরা বসে আছি পরের দিনের শুনানির অপেক্ষায়। আজকে আমরা অনেক আশা নিয়ে বসেছিলাম। সকালে কিন্তু এই আরজিকর হাসপাতালে সেখানে কিন্তু সিবিআইয়ের 5 সদস্যের এক প্রতিনিধি দল, তারা কিন্তু এই কাণ্ড, এই আরজিকর ঘটনার জন্য কিন্তু তারা কিন্তু তদন্ত খতিয়ে দেখতে আসেন এবং এখনও পর্যন্ত সেই তদন্ত বিভিন্ন সংশ্লিষ্ট আধিকারিকদের সাথে তারা কিন্তু কথা বলছেন এমনটা জানা গেছে। তবে সিবিআইয়ের তরফ থেকে কিন্তু এখনও কিন্তু কোনোরকম কোনো আর পরবর্তী কোনো গ্রেপ্তারের কোনো খবর পাওয়া যায়নি এবং কোনোরকম তারা কোনো মন্তব্য এখনও করতে চায়নি, যদিও বিষয়টি তারা তদন্ত করে দেখছেন। কলকাতা থেকে কমল দত্ত, এখন। সান্ধ্যবাজার এ পর্যায়ে নিচ্ছি আরও একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই। বিরতির পর ফিরে এলাম, দেখছেন সান্ধ্যবাজার। এবারে খেলার প্রসঙ্গ। পাকিস্তানে টাইগার পেসারদের রেকর্ড গড়ার কৃতিত্ব কেবল বিদেশিরই নয়, বরং দেশি কোচদেরও, জানিয়েছেন বিসিবির বোলিং কোচ তারেক আজিজ। আসন্ন ভারত সফরেও পেসাররা ধারাবাহিকতা ধরে রাখবেন বলে প্রত্যাশা তার। বিস্তারিত আরিফুল ইসলাম সাহাবের প্রতিবেদনে। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, অনেকটা এই প্রবাদের সাথে সামঞ্জস্য রেখেই বিগত কয়েক বছরে একটু একটু করে উন্নতি করেছে বাংলাদেশের পেস বোলিং ইউনিট, আর রাউলপিন্ডিতে দৃশ্যায়িত হয়েছে তার চূড়ান্ত ফলাফল। রাউলপিন্ডি এক্সপ্রেস খ্যাত শোয়েব আখতারের শহরেই বাংলাদেশি পেসারদের মধ্যে সর্বোচ্চ 152 কিলোমিটার গতি তুলে আলোচনায় এসেছেন নাহিদ। তবে শুধু গতিই নয়, ব্যাক টু ব্যাক উইকেট তুলে নিয়ে প্রয়োজনের সময় ব্রেক থ্রু এনে দিয়েও দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন নাহিদ রানা। বিসিবির পেস বোলিং কোচ তারেক আজিজের অভিমত, নাহিদ রানা বিশেষ প্রতিভা, 1-2 দশক পর পর এমন প্রতিভা আসে। আর রাউলপিন্ডিতে দ্বিতীয় টেস্টে 5 উইকেট নেয়া হাসান মাহমুদকে বর্তমানে দেশের অন্যতম সেরা পেসার আখ্যা দিয়ে এই পেস বোলিং কোচ বললেন, তার বিশ্বাস হাসানও এক সময় 145 কিলোমিটার গতিতে বোলিং করবে। আমি আসলে সত্যি যদি বলেন, আমি নাহিদ রানাকে আসলে একটা স্পেশাল ট্যালেন্ট হিসেবে দেখি। এগুলো আসলে 10-12 বছর বা 20 বছরে একটা দুইটা আসে আপনার এরকম এক্সপ্রেস। হাসানের এক্সেপশনাল আমার কাছে মনে হয় যে ওয়ান অফ দ্য পেস বোলার, বাট ভিতর থেকে ওই জিনিসটা আসেনি, কারণ অনেকদিনও একটা ব্যাক ইঞ্জুরিতে ভুগেছিল এবং ওখান থেকে আসার পর থেকে এখনও শাইনেসটা কাজ করছে, বাট ধীরে ধীরেও কিন্তু আস্তে আস্তে বের হচ্ছে এবং আমার ধারণা একদিন আপনি দেখবেন যে হাসানও 145-এ বল করতে পারবে। বিগত বছরগুলোতে জাতীয় দলের সাফল্যে দেশি কোচদের অবদান আড়ালেই থেকে গেছে। বাহবা পেয়েছেন শুধু বিদেশি কোচরা। সেই প্রচলন থেকে যেন বেরিয়ে আসার সময় হয়েছে। বিশেষ করে টেস্ট সিরিজ জয়ে দেশীয় কোচদের ইতিবাচক স্বীকৃতি দেওয়ার পর আগামীতে বাংলাদেশের ক্রিকেটে দেশি কোচদের সম্পৃক্ততা বাড়বে, সেই প্রত্যাশা রাখাই যায়। সবসময় আমাদের দেশি কোচরা কিন্তু কিছুটা নেগলেক্ট হয়ে আসছে এবং আই হোপ যে এই চেঞ্জটা খুব কুইক আসবে। হাতুরা যে প্ল্যানিং করে, তার প্ল্যানিং ওয়াজ সো গুড। আমাদের যদি কোনো কোচ তার সাথে থেকে এই প্ল্যানিংটা জানতে পারতো, তাহলে ইন দ্য ফিউচার রানে যদি হাতুরা নাও থাকে, তাহলে আমরা ওই জিনিসগুলোকে আমরা অ্যাপ্লাই করতে পারতাম। তুলনামূলক কঠিন প্রতিপক্ষ ভারত সিরিজের জন্য বিশেষভাবেই প্রস্তুতি নিতে চান তারেক আজিজ। পাকিস্তানের সাথে দুর্দান্ত সাফল্যের ধারা ভারতের বিপক্ষেও ধরে রাখতে চায় বাংলাদেশ। সম্ভাব্য আগামী 8 সেপ্টেম্বর থেকে সিরিজ জয়ী দলের সদস্যরা অনুশীলন শুরু করবেন। ইন্ডিয়ার যে ব্যাটিং লাইন আপটা আছে, আমরা জানি যে তারা অনেক বেশি স্কিলফুল। আপনি যদি কাউকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে বিট করতে চান, তাহলে আপনার স্কিল লাগবে। মূল বলার 8 তারিখ থেকে জয়েন করবে। অবশ্যই লাল বল এবং সাদা বল, 2 ফরম্যাটের জন্যই তাদের যত বেশি আপনার শিক্ষিত করা যায়। স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার জ্বালানির ঠিকানা এখন জানা টাইগারদের। মন্ত্র একটাই, হারার আগে হার নয়। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা। এর সাথে শেষ করছি সান্ধ্যবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekhon TV।